আমাদের রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আপনারা যারা মাইক্রোফোনটা খোলা রেখেছেন মাইক্রোফোনটা বন্ধ রাখুন, তা নাহলে এখনও মাইক্রোফোনের সাউন্ড পাওয়া যাচ্ছে। মাইক্রোফোনটা বন্ধ রাখুন, মাইক্রোফোনটা অফ রাখুন। সবাই মাইক্রোফোনটা অফ রাখুন, পারলে ক্যামেরা খোলা রাখুন। তা আজকে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ছিল ফার্স্ট ইয়ারের, ছিল আমাদের বায়োকেমিক মেটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা। সেকেন্ড ইয়ারে ছিল প্যাথোলজি। তা বায়োকেমিকের যিনি পড়াতেন তার মা খুব অসুস্থ। ম্যাডাম তার মাকে নিয়ে হসপিটালে রয়েছেন, সুতরাং তার পক্ষে আজকে আর ক্লাস করা সম্ভব নয়। আবার পাশাপাশি সেকেন্ড ইয়ারে প্যাথোলজি ছিল, প্যাথোলজির ক্লাসটা আমারই ছিল। তা আমি দেখলাম যে এমন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করা যেতে পারে যেখানে প্যাথোলজির ক্লাসটাও হবে আবার বায়োকেমিকের ক্লাসটাও হবে। তা সেই স্যার শুরু করুন। আমি তো সরি, আমার মাইক্রোফোনটা অফ ছিল। আমি অনেকক্ষণই শুরু করেছি, তা আমার মাইক্রোফোনটা অফ ছিল। যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা ফার্স্ট ইয়ারে ছিল বায়োকেমিক মেটেরিয়া মেডিকা, আর সেকেন্ড ইয়ারে ছিল প্যাথোলজি। তা ফার্স্ট ইয়ারে যিনি বায়োকেমিক পড়াতেন তার মা খুব অসুস্থ, হসপিটালে রয়েছে, সাথে সাথে উনিও হসপিটালে আছেন। এই অবস্থায় তার পক্ষে আজকে আর ক্লাস করা সম্ভব হয়নি। আর সেকেন্ড ইয়ারে প্যাথোলজি ছিল, সেই প্যাথোলজিটা আমি ক্লাসটা আমারই করার কথা। তা সেই জন্য দুটো ক্লাসেই যাতে একসঙ্গে করা যায় সেই জন্য আমরা ঠিক করেছি যে প্যাথোলজির ক্লাসও হবে, বায়োকেমিকের ক্লাসও হবে। দুটো ক্লাসই একসঙ্গে আমরা করতে পারবো এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, তাতে করে প্যাথোলজির ক্লাসও হয়ে যাবে, বায়োকেমিকের ক্লাসও হয়ে যাবে। এবার হচ্ছে আমরা আলোচনার মধ্যে অনেকবার আলোচনা করেছি যে বায়োকেমিকটা কী, হোমিওপ্যাথিটা কী। আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথি একটা অ্যাক্ট আছে, আইন আছে। 1963 সালে একটা হোমিওপ্যাথি অ্যাক্ট পাস করা হয়েছিল। সেখানে যে হোমিওপ্যাথির যে সংজ্ঞাটা দেওয়া আছে তাতে বলা হয়েছে যে হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন, যেটা নাকি স্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কার করেছেন, সেই সিস্টেম অফ মেডিসিন, আর সাথে সাথে বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন, দুটো সিস্টেম অফ মেডিসিনকে নিয়ে একসঙ্গে যেটা যে অ্যাক্ট, যে আইনটা পাস হয়েছিল সেই আইনটার নাম হচ্ছে হোমিওপ্যাথি অ্যাক্ট 1963। 1963 সালে এই আইনটা পাস হয়েছিল। তা সেখানে বায়োকেমিককে অনুমোদন দেওয়া হয়েছে। বায়োকেমিক, যেহেতু সরকার বায়োকেমিককে অনুমোদন দিয়েছে সেই জন্য বায়োকেমিককে কিন্তু আলাদা করে আর অনুমোদন দেওয়ার প্রশ্ন নেই। এবার বায়োকেমিককে যদি আলাদা করে অনুমোদন দিতে হয় তাহলে আমরা যেটা জানি, কোনো একটা সিস্টেমকে যদি অনুমোদন দিতে হয় তাহলে তার ফিলোসফি অ্যান্ড টেকনোলজি এই দুটো আলাদা আলাদা হওয়া চাই। তা আমরা হোমিওপ্যাথির যে ফিলোসফি সেখানে আমরা জানি যে ডিজিজ কিউর দ্য ডিজিজ, অর্থাৎ সময়তে বা সিমিলিবাস কিউরেন্টা, এ হচ্ছে ফিলোসফি। এবং হোমিওপ্যাথির যে আলাদা টেকনোলজি সেটা হচ্ছে হোমিওপ্যাথির নিজস্ব একটা ফার্মাকোপিয়া আছে। আপনারা যারা ফার্মাকোপিয়া সম্বন্ধে জানেন যে ফার্মাকোপিয়া হচ্ছে একটি আইনের বই। সেই
সেখানে বেসটা হচ্ছে ফার্মাকোলজির উপরে দাঁড়িয়ে হোমিওপ্যাথি ফার্মেসি যেটা আমরা পড়ি সেই ফার্মেসিটা তৈরি। এবার বায়োকেমিকের কিন্তু আলাদা কোনো ফার্মাকপি বা ফার্মাকপিয়া বা ফার্মাকোলজি সম্বন্ধে কোনো রকম কিছু নেই। তাহলে বায়োকেমিক স্যার যারা সাউন্ডটা তো কেটে কেটে আসছে। ডিস্টার্ব হচ্ছে কি? হ্যাঁ একটু মাঝে মাঝে কাটা কাটা ভাব আছে, আমার মনে হচ্ছে, এবার অন্যরা কেমন বুঝতে পারছি না। আহ, হলেও হতে পারে। আহ, স্যার কেটে কেটে আসছে আওয়াজ, স্যার কেটে কেটে আসছে আওয়াজ। আহ, তাহলে তো কিছু করার নেই, কারণ অনেক সময় ওয়েদারের জন্য এটা হয়। না স্যার, আমি তো আমাদের ঠিক আছে স্যার, ঠিক আছে আমাদের স্যার। এবার ঠিক আছে কি? তাহলে কি শুরু হ্যাঁ করতে হ্যাঁ পারি? হ্যাঁ স্যার, শুরু স্যার করুন। শুরু করুন, অসুবিধা নেই, খুব বেশি অসুবিধা নেই। না হয়, এই তো নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক সময় হয়ে যায়। যাই হোক, বিষয়টা হচ্ছে তাহলে হোমিওপ্যাথি কিন্তু আলাদা ফার্মাকপি আছে, বায়োকেমিকের কিন্তু আলাদা কোনো ফার্মাকপিয়া নেই। বায়োকেমিক কোন ফার্মাকপিয়াকে ফলো করে? বায়োকেমিক হচ্ছে হোমিওপ্যাথি ফার্মাকপিয়াকে ফলো করে, যার জন্য আমরা হোমিওপ্যাথিক ওষুধের দোকানে কিন্তু বায়োকেমিক মেডিসিনগুলো পাই। এবার হচ্ছে বায়োকেমিকের আমরা থিওরিটা জানি যে টু মেক আপ দ্য ডেফিসিয়েন্সি, এই মেক আপ দ্য ডেফিসিয়েন্সি তা কোন স্তরে হয়? তা আমরা যে সমস্ত বায়োকেমিক কলেজগুলো আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে আমরা আগের দিনও বহুবার আলোচনা করেছি যে বায়োকেমিকের কিন্তু 4টি শাখা আছে। 4টি শাখা কি কি? একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, একটা হচ্ছে থেরাপিউটিক্স পার্ট, একটা হচ্ছে রেপার্টরি পার্ট, আর একটা হচ্ছে মেটেরিয়া মেডিকা পার্ট। এবার লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনের এই 4টি পার্টের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি বায়োকেমিক কলেজগুলিতে শুধুমাত্র মেটেরিয়া মেডিকা পার্টটা পড়ানো হয়। তা ওর যে যার উপরে দাঁড়িয়ে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটা, সেই জিনিসটাই কিন্তু বায়োকেমিক কলেজগুলিতে পড়ানো হয় না। কী সেই জিনিসটা? আমরা হোমিওপ্যাথি স্টাডি করতে গিয়ে কী জানি, সেখানে আমরা জানি যে সোরা সিভিল সাইকোসিস, ভাইটাল ফোর্স, অর্থাৎ সোজা বাংলা কথায় হচ্ছে অর্গাননের উপরে বেস করে হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো করা হয়। হোমিওপ্যাথিক গাইডলাইনটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন, যেটা আমরা বলি কনস্টিটিউশন, কখনো বলি আমরা এটা একটা গ্রন্থ, যে গ্রন্থটা না জানলে না শিখলে আমরা হোমিওপ্যাথি শিখতে পারি না। তেমনি বায়োকেমিক্যাল কিন্তু একটা বেস আছে, সে বেসটা হচ্ছে সেলুলার প্যাথোলজি। এই প্যাথোলজি, সেলুলার প্যাথোলজিটা যদি আমরা রপ্ত না করতে পারি, আয়ত্ত না করতে পারি, তাহলে কিন্তু আমরা বায়োকেমিক চিকিৎসাটা করতে পারবো না। তাই বায়োকেমিক চিকিৎসাকে আয়ত্ত করতে গেলে আমাদের যেটা দরকার হচ্ছে সেলুলার প্যাথোলজিটা স্টাডি করতে হবে। তাহলে সেলুলার প্যাথোলজি শিখতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে সেল। তাহলে সেল কাকে বলে? আপনারা সেল সম্বন্ধে সমস্ত জায়গায় পড়বেন, অ্যানাটমি পড়তে গিয়ে জানবেন, ফিজিওলজি পড়তে গিয়ে জানবেন, কিন্তু আমাদের সেলটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে সেলের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ সেল? আমরা একটু গল্প ছলে বলেছিলাম যে প্রাণী সৃষ্টি যে প্রথম দিকে তারা হচ্ছে ওই আমাদের ফিমেল যে স্পার্ম আর হচ্ছে এই সরি এই মেলের যে স্পার্ম আর ফিমেলের যে ওই ওভাম, এই দুটো সংমিশ্রণে, সে মানুষের ক্ষেত্রে হোক যে কোনো প্রাণীর ক্ষেত্রে হোক, যৌন মিলনের ফলে তাদের সৃষ্টিটা হয়।
যে কোনো প্রাণীর ক্ষেত্রেও তাই, মানুষের ক্ষেত্রেও তাই। তাহলে সেখানে কি হয়, জাইগোট ফর্ম করে প্রথম উৎপাদন হয়, সন্তান উৎপাদন হয়। তা সেই সন্তান যখন মাতৃগর্ভে ভ্রূণ অবস্থা থাকলে কি হয়, তার যে দেহের যে সেলগুলো আছে সেই সেলগুলো বিভাজন হয়। সেই সেল বিভাজন হয়ে কিন্তু তার ডেভেলপটা হয়। তাহলে আমরা জন্মের প্রথম থেকে যত দিন যাচ্ছে আমাদের সেল বিভাজনের মাধ্যমে কিন্তু আমাদের গ্রোথটা হচ্ছে, দেহের যে গ্রোথ সেই গ্রোথটা হচ্ছে। তাহলে সেলটা হচ্ছে লিভিং অর্গানিজমের একটা একক, সেল থেকে প্রথম শুরু। তা এই সেলকে যদি আমরা বুঝতে না পারি তাহলে সেলুলার প্যাথোলজিটা বুঝবো না। সেলুলার প্যাথোলজি যদি না বুঝি তাহলে সেলুলার মেডিসিন যেটাকে আমরা বলি টিস্যু রেমেডি অর্থাৎ বায়োকেমিক যে মেডিসিন তার ফাংশনটা বুঝবো না। তাহলে বায়োকেমিককে বুঝতে গেলে আমাকে ভালো করে সেলটাকে বুঝতে হবে। সেল হচ্ছে আমাদের জীবনের প্রথম একক। জীবিত প্রাণীর গঠনগত এবং কার্যগত একক হচ্ছে সেল। এইটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক যা জীবনের সমস্ত মৌলিক কার্যাবলী সম্পাদন করতে সক্ষম হয়। প্রত্যেক জীবিত প্রাণী, সে মানুষ হোক পশু পাখি হোক যাই হোক না কেন, প্রত্যেক জীবিত প্রাণীকে এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। তাহলে আমরা মানুষ, আমাদের কিন্তু একাধিক কোষ দিয়ে আমাদের দেহটা গঠিত। তা সেল হলো জীবিত দেহের গঠন ও কার্যাবলীর মৌলিক একক, যা নিজে নিজে বাঁচতে ও জীবনের বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। আমরা যা কিছু করি সব কিন্তু এই সেলের জন্য করি, সেলের অ্যাক্টিভিটির জন্য। তাহলে মানবদেহের সেলের ভূমিকাটা কী এবং সেলের কাজটা কী? মানবদেহে কোটি কোটি সেল আছে বা কোষ দিয়ে গঠিত হয়, যেগুলি বিভিন্ন প্রকার হয়ে থাকে এবং বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে। আমরা তাহলে সেলের গঠনগত ভূমিকা নিয়ে একটু আলোচনা করি। সেল মানবদেহে গঠন তৈরি করে, বিভিন্ন প্রকার কোষ একত্রে মিলে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। এই কিছু টিস্যু মিলে একত্রে যেটা তৈরি হয় তাকে আমরা বলি অঙ্গ বা অর্গান। এবং এই অঙ্গসমূহ একত্রে মানব দেহ বা প্রাণী দেহ গঠন করে। তাহলে এই সেলের কার্যকরী ভূমিকাটা কি? প্রতিটি কোষ নির্দিষ্ট কিছু কাজ আছে। যেমন আমাদের দেহে বিভিন্ন যে কোষগুলো আছে তাদের কিছু আলাদা আলাদা ভূমিকা রয়েছে। আমাদের দেহে আছে স্নায়ু কোষ, যেটাকে বলা হয় নিউরন। নিউরন কি কাজটা করে? নিউরন তথ্য পরিবহন করে। আমাদের দেহে আছে পেশি কোষ, মাসকুলার সেল। তা মাসকুলার সেলের কাজটা কি? দেহের চলাচল নিয়ন্ত্রণ করে। আমাদের দেহে আছে রক্তকণিকা, ব্লাড সেল। ব্লাড সেলের ভূমিকাটা কি? অক্সিজেন পরিবহন করে, রোগ প্রতিরোধ করে, এই সমস্ত কাজগুলো করে। তাহলে ব্লাড সেলের ভূমিকা রয়েছে, সেই ব্লাড সেলগুলো অক্সিজেন পরিবহন করে, সে সঙ্গে কিন্তু আমাদের দেহে রোগ প্রতিরোধ করে, অর্থাৎ রোগটা প্রোটেকশন দেয়। আর এই যে মানবদেহের বৃদ্ধিটা কিভাবে ঘটে? মানবদেহের বৃদ্ধিটা ঘটে এই কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি হয়। এর ফলে কি হয়? দেহ বৃদ্ধি পায়,
পুরাতন বা ক্ষতিগ্রস্ত কোষগুলো প্রতিস্থাপিত হয়। আমরা যা খাই সেই বিপাক ক্রিয়াটা কি করে, প্রতিটি কোষে রাসায়নিক বিক্রিয়া হওয়া খাবারকে শক্তিতে রূপান্তরিত করে। আমরা যে খাবারগুলো খাই তাহলে এই কোষের মাধ্যমে কিন্তু এইগুলো বিপাক ক্রিয়া তৈরি করে সেখানে শক্তিতে রূপান্তরিত করে। যেমন গ্লুকোজ, এরা শক্তি তৈরি করে, এই শক্তি দেহের কাজ চালাতে সাহায্য করে বা ব্যবহৃত হয়। আর কি কোষের আর কি ভূমিকা আছে, জিন সংগঠন বা প্রজন্ম স্থানান্তর। তা আমরা অনেক সময় বলি না যে এই রোগটা জিন ঘটিত রোগ। তা জিন হচ্ছে তার ইনার স্তরে সে জিনকে সংরক্ষণ ও প্রজন্ম স্থানান্তর করে। সেলে থাকা নিউক্লিয়াসের ডিএনএ থাকে। আমরা অনেক সময় মানে খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে ডিএনএ টেস্টের কথাগুলো শুনে থাকি। তা ডিএনএ টেস্টের থাকে হচ্ছে আমাদের জিনের মধ্যে। তা জিনের মধ্যে থেকে আমরা ডিএনএটা সংরক্ষণ থাকে, যেখানে হচ্ছে বংশগত তথ্য সংরক্ষণ থাকে, সংরক্ষিত থাকে। বংশগত যে তথ্যটা, সেই তথ্যটা জিনের মধ্যে সংগঠিত থাকে এবং সেটা নেক্সট জেনারেশন, পরবর্তী সন্তানের মধ্যে উত্তরাধিকার সূত্রে থেকে যায়। তা আমরা রোগ প্রতিরোধ করি কী করে, আমাদের রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা আছে। সেই শ্বেত রক্তকণিকা আমাদের দেহে রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের দেহের মধ্যে কোনো যদি রোগ ঢোকে সেই রোগকে প্রোটেক্ট করে অর্থাৎ প্রতিরোধ করে। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে সেল হলো জীবনের মৌলিক একক। মানব দেহে সেল না থাকলে কোনো অঙ্গ, কোনো কাজ, এমনকি জীবনের অস্তিত্ব থাকতো না। আমরা যে বেঁচে আছি, আমরা যে মুভমেন্ট করছি, আমাদের যে দেহ আছে, অঙ্গ আছে, বিভিন্ন অর্গান আছে, এর কোনো অস্তিত্ব থাকতো না যদি সেল না থাকতো। সেলের দেহের প্রতিটি কাজ মূলত চালিকা শক্তি। আমরা অর্গান অফ মেডিসিনে পড়েছি যে আমাদের দেহ চালিকা শক্তি হচ্ছে ভাইটাল ফোর্স। আর আমরা যখন বায়োকেমিক পড়তে যাব, বায়োকেমিক চর্চা করতে যাব, তখন আমরা জানব সেলেই দেহের প্রতিটি কাজের মূল চালিকা শক্তি। অর্থাৎ এই সেলের ডিজঅর্ডার হলেই কিন্তু আমাদের অসুখটা হয় এবং প্রত্যেকটা সেলের মধ্যে কিন্তু আমাদের বায়োকেমিকের যে 12টা লবণ, এই লবণের অস্তিত্ব রয়ে গেছে। তা এই সেলগুলো আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। সেল তাহলে দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেলগুলো কি? এই সেলগুলো নিউক্লিয়াস আবদ্ধ নয়। এই যে প্রোক্যারিওটিক সেল, এর মধ্যে নিউক্লিয়াসের আবদ্ধ নয়, অর্থাৎ নিউক্লিয়াসের মেমব্রেন থাকে না। এদের সেল অর্গানগুলো, অঙ্গাণুগুলো সাধারণত ঝিল্লিযুক্ত নয়। যেমন ধরুন ব্যাকটেরিয়াকে যদি আমরা প্রাণী বলি, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু নিউক্লিয়াস নেই। তাহলে এগুলো হচ্ছে
প্রোক্যারিওটিক সেল। তা এই সেলের বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসের অনুপস্থিতি, ছোট ও সরল গঠন ইত্যাদি আর কি। আর ইউক্যারিওটিক সেলগুলো হচ্ছে, এই সেলগুলিতে একটি পরিপূর্ণ নিউক্লিয়াস থাকে। ইউক্যারিওটিক সেলের মধ্যে পরিপূর্ণ নিউক্লিয়াস থাকে, যা নিউক্লিয়াসের মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত। এদের সেল অর্গানুগুলো ঝিল্লিযুক্ত ও বিশেষিত হয়। যেমন ধরেন প্রাণীর কোষ, আমরা শুধু মানুষ নিয়ে আলোচনা করছি না, অন্যান্য প্রাণী সম্বন্ধে বলছি। প্রাণী কোষের মধ্যে এইগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেল। আবার উদ্ভিদের কোষের মধ্যেও কিন্তু ইউক্যারিওটিক সেল রয়ে গেছে, ছত্রাকের মধ্যেও রয়েছে। তা নিউক্লিয়াস স্পষ্টভাবে বিদ্যমান থাকে, জটিল গঠন থাকে। আচ্ছা, অতিরিক্তভাবে ইউক্যারিওটিক সেলকে আবার আমরা দুভাগে ভাগ করি। অতিরিক্তভাবে ইউক্যারিওটিক সেলকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর হচ্ছে প্রাণী কোষ। একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকে, বৃহৎ সেন্ট্রাল ভ্যাকুয়াম থাকে। আর প্রাণী কোষের মধ্যে থাকে ওয়াল, সেল ওয়াল থাকে না। তারপরে ছোট ছোট ভ্যাকুয়াম থাকে। এই হচ্ছে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য। তা আমরা বায়োকেমিক ক্ষেত্রে সেলের ভূমিকা, আরেকবার একটু বলবেন পার্থক্যটা? হ্যাঁ বলবো। উদ্ভিদ কোষের মধ্যে সেল ওয়াল থাকে, আর প্রাণী কোষের মধ্যে সেল ওয়াল থাকে না। উদ্ভিদ কোষগুলো বৃহৎ সেন্ট্রাল ভ্যাকুয়াম থাকে, আর প্রাণী কোষগুলোর মধ্যে ছোট ছোট ভ্যাকুয়াম থাকে। আচ্ছা, এবার আসা যাক আমরা মূল বিষয়ে যেটা আসবো, সেটা হচ্ছে বায়োকেমিক চিকিৎসার ক্ষেত্রে সেলের ভূমিকাটা কী, যেটা আমাদের মূল মানে আলোচ্য বিষয়। আমরা বায়োকেমিক পড়তে এসে এত সেল নিয়ে কথা বলছি কেন? বায়োকেমিক পড়তে এসে বায়োকেমিক আমরা বলেছিলাম যে হোমিওপ্যাথিক ক্ষেত্রে আমরা কিন্তু ভাইটাল ফোর্স, তারপরে হচ্ছে মায়াজিম, এই নিয়ে আলোচনাটা করি। আবার বায়োকেমিক চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে বায়োকেমিক কলেজগুলোতে যা পড়ানো হয়, তারা শুধু কিন্তু মেটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করে। মূল ভিত্তি যার উপরে দাঁড়িয়ে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি, যেটা জানলে আমরা বায়োকেমিককে আয়ত্ত করতে পারবো, সেই থিওরিটা কিন্তু কোনো বায়োকেমিক কলেজে পড়ানো হয় না। তাহলে বায়োকেমিককে আয়ত্ত করতে গেলে আমাদের এই সেলুলার প্যাথোলজিটা জানতে হবে। আর সেলুলার প্যাথোলজিকে জানতে গেলে আমাদের যেটা জানা দরকার, সেল সম্বন্ধে, সেলের যে গঠন প্রক্রিয়া, তার কার্যকারিতা, তার ভূমিকা, সমস্ত কিছু যদি আমরা না জানি, তাহলে কিন্তু সেলুলার প্যাথোলজি সম্বন্ধে আমরা জানতে পারবো না। আমরা এর আগে বলেছিলাম যে বায়োকেমিক শিখতে গেলে আমাদের কিন্তু সেলুলার প্যাথোলজি জানতে হবে। আর সেলুলার প্যাথোলজিকে আয়ত্ত করার জন্য আমরা হাতে কলমে, যেটা মানে খুব শীঘ্রই আমরা প্রচেষ্টা চালাচ্ছি, একটা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সেলুলার প্যাথোলজির যে অবস্থানগুলো, সেগুলো হাতে কলমে আপনাদের দেখাতে পারব। তাহলে এই যে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটা, সেটা হচ্ছে সেলের উপরে ভিত্তি করে চলছে বায়োকেমিক চিকিৎসা, যেটি হোমিওপ্যাথির অঙ্গ হিসাবে বা শাখা হিসাবে আমরা গণ্য করি, বিবেচনা করি। সেটি শরীরে কোষের ভিতরে থাকা খনিজ লবণ বা মিনারেল সল্ট এর ভারসাম্য রক্ষার মাধ্যমে রোগ নিরাময়ের ধারণার উপর ভিত্তি করে তৈরি। আবার রিপিট করছি, বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটা কি?
বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে শরীরের কোষে আমাদের যে সেলগুলো আছে সেই সেলের ভিতরে থাকা যে মিনারেল সল্ট, খনিজ লবণ, আমরা দুই ধরনের লবণের কথা বায়োকেমিক আলোচনার সময় বলেছি। একটা হচ্ছে ধাতব লবণ, একটা হচ্ছে জৈব লবণ। জৈব লবণের ঘাটতি হলে খাদ্য খাবার আমরা যা খাই সেখান থেকে পূরণ হয়ে যায়। খনিজ লবণ বা ধাতব লবণের অভাব হলে সেগুলো পূরণ করতে গেলে তাকে সূক্ষ্ম মাত্রায় সেই লবণগুলো দিয়ে ঘাটতি পূরণ করতে হয়। তাহলে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে শরীরের কোষের ভিতরে থাকা খনিজ লবণ বা মিনারেল সল্টের ভারসাম্য রক্ষাটা যে পদ্ধতি সেটাকে বলা হয় টিস্যু রেমেডি বা বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্ট। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে আমরা টিস্যু রেমেডি কেন বলি? যে আমরা জানি যে ওই ঘাটতিটা কোথায় হয়, এই যে লবণগুলোর যে ঘাটতি, সে ঘাটতিটা হয় টিস্যুর উপরে। তা টিস্যুটা আসে কোথা থেকে? টিস্যুটা আসে সেল থেকে। তাহলে সেল সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। তা এই চিকিৎসা পদ্ধতিতে সেল বা কোষ একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তাহলে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি আয়ত্ত করতে গেলে, বায়োকেমিক সম্বন্ধে ধারণা সৃষ্টি করতে গেলে, তার পরিষ্কার ধারণা যদি আয়ত্ত করতে হয় তাহলে আমাদের যেটা জানতে হবে, সেল সম্বন্ধে আমাদের একটু সম্যক জ্ঞান থাকা দরকার। সেল সম্বন্ধে যদি জ্ঞান থাকে তাহলে আমরা সেলুলার প্যাথোলজিটা বুঝতে পারবো। তাহলে এই সেল, কোষ বা সেলের ভূমিকা বায়োকেমিক চিকিৎসা কিন্তু অপরিসীম। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে সেলের ভূমিকা অপরিসীম। তাহলে শরীরের ক্ষুদ্রতম একক হিসেবে সেলের গুরুত্বটা রয়ে গেছে। শরীরের যে ক্ষুদ্রতম একক তাকে আমরা বলছি সেল। এই সেল কিন্তু আমাদের বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে একটা ভূমিকা রয়ে গেছে। মানবদেহে কোটি কোটি সেল দিয়ে গঠিত। মানবদেহটা কোটি কোটি সেল দিয়ে গঠিত। তাহলে আমরা সেল কত রকম আছে সেটা আলোচনা করলাম, এবং কোন কোন সেলের কী কী ভূমিকা আছে আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে প্রতিটি কোষে কিছু নির্দিষ্ট খনিজ লবণের প্রয়োজন হয়। প্রতি সেলের কিছু খনিজ লবণের, যেগুলো আমরা এই বায়োকেমিক সল্টের মধ্যে পাই, খনিজ লবণের প্রয়োজন হয়। যেমন ক্যালকেরিয়া ফসফরিকাম, ফেরাম ফসফরিকাম, ক্যালি সালফরিকাম, এরকম 12টা লবণ আমাদের যেটা আছে, এই লবণগুলো প্রয়োজন হয়। তাহলে সেল সল্টের অভাব হলে কি হয়? অসুস্থ হয়। এই সেলের মধ্যে যদি আমাদের সেল সল্টের অভাব হয় তাহলে মানুষ অসুস্থ হয়। তাহলে আমরা কি করি? আমরা ওই কোন সল্টের ঘাটতি হয়েছে সেটা বুঝে আমরা সেই লবণটা প্রয়োগ করে তার ঘাটতিটা পূরণ করি। বায়োকেমিক থেরাপির ধারণা অনুযায়ী শরীরের কোষে যদি কোনো নির্দিষ্ট খনিজ লবণের অভাব ঘটে তাহলে কোষ ঠিকমতো কাজ করতে পারে না। তাহলে আমরা দেহের যে কোষগুলো আছে সে কোষগুলো হচ্ছে লিভিং অর্গানিজম। আমাদের মানব দেহে বা প্রাণী দেহে যে লিভিং অর্গানিজম সেটা হচ্ছে সেল বা কোষ। এই কোষের যদি ঘাটতি হয়, তাহলে কোনো লবণের যদি ঘাটতি হয় তাহলে রোগ হয়, ঠিকমতো কাজ করতে পারে না, ফলে শরীরে রোগের উপসর্গ দেখা দেয়, অর্থাৎ তার নানা রকম রোগের সিমটমসগুলো প্রকাশ পায়। তা কোষে লবণের, এই খনিজ লবণের ভারসাম্য ফিরিয়ে দেওয়া আমাদের হচ্ছে বায়োকেমিক চিকিৎসার পদ্ধতির অন্যতম কাজ। বায়োকেমিক ঔষধ সাধারণত 12টি প্রধান খনিজ লবণ দিয়ে তৈরি। তা 12টা খনিজ লবণ অর্থাৎ টিস্যু সল্ট, এই টিস্যু সল্ট একক রূপে দেওয়া হয়।
যাতে করে সেলের ভিতরে সেই লবণের ঘাটতি পূরণ হয়। আমরা বায়োকেমিক ওষুধগুলো দিই সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য। এই সেল সল্টগুলো খুবই ক্ষুদ্র মাত্রায় দেওয়া হয় যাতে কোষ সরাসরি তা গ্রহণ করতে পারে। আমরা ওই ক্রুড হিসাবে না দিয়ে সূক্ষ্ম মাত্রায় দিই, কারণ হচ্ছে এই সেলগুলো যাতে সহজে গ্রহণ করতে পারে। সেলের মাধ্যমে শরীরে স্ব চিকিৎসা ক্ষমতা জাগ্রত করে। যখন কোষগুলি সঠিক খনিজ লবণ পায় তখন তারা স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে এবং শরীরে নিজের রোগ প্রতিরোধ ও নিরাময় ক্ষমতা ফিরে পায়। তাহলে আমাদের দুটো কাজ হচ্ছে, এই যে মানে সেলের মধ্যে আমরা যে সমস্ত খনিজ লবণগুলো ঘাটতি হয়েছে সেই ঘাটতিগুলো দিয়ে পূরণ করলে আমাদের কী কী হচ্ছে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে এবং রোগ নিরাময় করে। দুটো কাজই কিন্তু করে, একটা হচ্ছে প্রোটেকশান দেয় এবং রোগ নিরাময় করে। যেমন ধরুন কোনো হাড় দুর্বল হলে বা দাঁত গঠনের সমস্যা হলে আমাদের ধারণা হয় কি ক্যালসিয়াম ফসফরিকামের যে লবণটা সেই লবণের ঘাটতি হয়েছে। আমাদের হাড়ের যদি দুর্বলতা দেখা যায় বা দাঁত মোঠার বা দাঁত গঠনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা মনে করি যে অ্যাজ পার সেলুলার প্যাথোলজি বা সেলের দৃষ্টিভঙ্গিতে আমরা জানি যে ক্যালসিয়াম ফসফরিকাম বলে যে একটা লবণ আছে বায়োকেমিকে বা ক্যালকেরিয়া ফস, তার ঘাটতি হয়েছে। আর কি ঠান্ডা বা ইনফ্লামেশনের ক্ষেত্রে যদি দেখি যে কারো মানে চট করে সর্দি কাশি হয়ে যাচ্ছে, কোনো ইনফ্লামেশন প্রদাহ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি মনে করব, আমরা মনে করব ফেরাম ফসফরিকাম বলে যে লবণটা আছে সেই লবণের ঘাটতি হয়েছে। তা বায়োকেমিক চিকিৎসা হচ্ছে কোষ বা সেল সেই জায়গা থেকে সমস্যার শিকড় এবং সমাধান দুই লুকিয়ে থাকে। কোষে খনিজ লবণের ভারসাম্য যদি বজায় থাকে দেহ সুস্থ থাকে, আর এই ভারসাম্য ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির মূল লক্ষ্য। বায়োকেমিক সেল সল্টের তালিকা দিয়ে তার প্রত্যেকটি কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করি। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির টোটাল 12টা টিস্যু সল্ট আছে, অর্থাৎ বায়োকেমিক সল্ট বা বায়োকেমিক মেডিসিন আমরা বলি। সেই সল্টগুলো মানবদেহে কোষীয় স্তরে কাজ করে। এগুলো দেহে কোষগুলোর পুষ্টি, ভারসাম্য, কার্যকারিতা বজায় থাকতে সাহায্য করে। আমরা এই 12টা সল্ট নিয়ে একটু আলোচনা করি। বায়োকেমিকের যে 12টা সল্ট আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এই 12টা সল্টের মধ্যে হচ্ছে 5টা হচ্ছে ফসফরিকাম বা ফস, 3টে হচ্ছে সাল্ট, 2টো হচ্ছে মিউর, আর বাকি যে দুটো আছে সে দুটো একটা হচ্ছে সাইলিসিয়া আর একটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম। তা আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকাম দিয়ে শুরু করি। তা ক্যালকেরিয়া ফ্লোরিকামকে আমরা সংক্ষেপে বলি ক্যালকেরিয়া ফ্লোর বলি। এর কার্যকারিতাটা কি? এর কার্যকারিতা হচ্ছে টিস্যুতে স্থিতিস্থাপকতা বজায় রাখে, যেটা হচ্ছে মানবদেহের কোনো অঙ্গে যদি ইলাস্টিসিটি পাওয়ার কমে যায় সেই ইলাস্টিসিটি পাওয়ারকে রক্ষা করার জন্য আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকাম দিতে পারি। চামড়ার অতিরিক্ত ঢিলে ঢালা ভাব, যেমন হার্নিয়া, ভেরিকস ভেন, হাড়ের ক্যালসিয়াম ক্ষয়ে যাওয়া, দাঁতের এনামেল দুর্বলতা, এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু আমরা বুঝব যে আমার যে সেলগুলোর মধ্যে
সেখানে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকাম বা ক্যালকেরিয়া ফ্লোরের যে লবণ, সে লবণের ঘাটতি হয়েছে। আমরা আরেকটি সল্ট লবণের কথা জানি, তার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকাম। তা ক্যালকেরিয়া ফসফরিকাম সংক্ষেপে আমরা বলবো ক্যালকেরিয়া ফস। এর কার্যকারিতাটা কি? এর কার্যকারিতা হচ্ছে হাড়, দাঁত গঠন ও বৃদ্ধি। বাচ্চাদের বৃদ্ধিজনিত সমস্যা, অনেক সময় আমরা বাচ্চাদের দেখি ডেভেলপ হচ্ছে না, অর্থাৎ সেল ডিভিশনটা হচ্ছে না। হাড় যদি ভেঙে যায়, দ্রুত জোড়া লাগাতে সাহায্য করে হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকাম। আর রক্ত যদি তৈরি না হয়, তাহলে রক্ত তৈরির ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকাম সাহায্য করে। যদি দুর্বলতা দেখা যায়, শক্তি বৃদ্ধির জন্য আমরা কিন্তু ক্যালকেরিয়া ফসফরিকাম ব্যবহার করতে পারি। আরেকটি লবণের কথা আমরা জানি, 12টা দ্বাদশ লবণের মধ্যে আরেকটি লবণ হচ্ছে ক্যালকেরিয়া সালফরিকাম। সংক্ষেপে আমরা বলি ক্যালকেরিয়া সালফ। এই ক্যালকেরিয়া সালফের কাজটা হচ্ছে পুজ জাতীয় ঘা, দীর্ঘস্থায়ী সংক্রমণ, অর্থাৎ যে কোনো ক্রনিক ইনফেকশান এবং যেখানে পুজ জমার প্রবণতা থাকে, চামড়াতে ফুসকুড়ি, বারবার ফুসকুড়ি হয়, ব্রণ হয়, ক্ষতস্থান থেকে পুজ নির্গত হয়, এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকেরিয়া সালফরিকাম যে লবণটা, সেই লবণটা আমরা ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে ফেরাম ফসফরিকাম বলে যে লবণটা আছে, সেই লবণের ঘাটতির ফলে কি হয়, অর্থাৎ যে কোনো ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ, প্রথম ধাপে আমরা ফেরাম ফসফরিকাম দিতে পারি। জ্বরের প্রাথমিক অবস্থা আমরা ফেরাম ফসফরিকাম দিতে পারি। রক্তে হেমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখতে আমরা ফেরাম ফসফরিকাম দিতে পারি। অর্থাৎ যেখানে আয়রনের ঘাটতি হয়, অনেক সময় অ্যালোপ্যাথি চিকিৎসা কী করে, অ্যালোপ্যাথি চিকিৎসকরা কিন্তু রক্তে যদি ঘাটতি দেখা দেয়, তারা কি করে, তারা আয়রন ট্যাবলেট দেয়। তা আমাদের আয়রন ট্যাবলেট, বায়োকেমিক্যাল যে আয়রন ট্যাবলেট, সেটা হচ্ছে ফেরাম ফসফরিকাম। রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখে, আর হচ্ছে দুর্বলতা, রক্তশূন্যতা দূর করে। তাহলে আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা ফেরাম ফসফরিকাম দিতে পারি। ক্যালিমিউরিকাম, আমাদের আরেকটি লবণ হচ্ছে ক্যালিমিউরিকাম। এই ক্যালিমিউরিকামটা আমরা কোন কোন ক্ষেত্রে দিতে পারি? আমরা ক্যালিমিউরিকামটা আমরা দেব গলা, টনসিল, এই সমস্ত ব্যথার ক্ষেত্রে। সাদা রঙের নিঃসরণ, যেমন সাদা কফ, ত্বক থেকে সর্দি, এই সমস্ত থাকলে আমরা ক্যালিমিউর দেব। জিভে, আমরা গতদিন এন্টিক্লুড নিয়ে আলোচনার সময় বলেছিলাম যে জিভে সাদা দুধের মতো সর পড়লে আমরা অ্যান্টিক্লুড দেব। তা আমরা দুধের সরের মতো যদি জিভে প্রলেপ পড়ে, বায়োকেমিক্যাল আমাদের একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ক্যালিমিউর। তো ক্যালিমিউরে হচ্ছে টনসিল, গলা ব্যথার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর ইনফ্লামেশনের সেকেন্ড স্টেজে, অর্থাৎ দ্বিতীয় ধাপে কিন্তু আমরা ক্যালিমিউর দিতে পারি। আমরা প্রথম ধাপে দেব ফেরাম ফসফরিকাম, ইনফ্লামেশনের প্রথম অবস্থায় ফেরাম ফসফরিকাম। দ্বিতীয় ধাপে আমরা ক্যালিমিউরিকাম বা ক্যালিমিউর দিতে পারি। আচ্ছা, চামড়া মধ্যে কোনো যদি ইরাপশন হয়, মাথার যদি খুশকি হয় এবং সেটা যদি দানা দানা হয়,
সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালিমিউরিকাম দিতে পারি। ক্যালিফসফরিকাম, ক্যালিফসফরিকাম বা সংক্ষেপে আমরা বলবো ক্যালিফস। এর কার্যকারিতা হচ্ছে, আমরা ক্যালিফসকে বলি আমাদের নার্ভ টনিক। নার্ভ টনিক হিসাবে আমাদের বায়োকেমিকে পরিচিত। তাহলে কোন ক্ষেত্রে আমরা দিতে পারি? সেটা হচ্ছে স্নায়বিক দুর্বলতা, মানসিক ক্লান্তি, এই সমস্ত ক্ষেত্রে আমরা ক্যালিফস দিতে পারি। স্মৃতিশক্তি বা স্মৃতিশক্তির দুর্বলতা, হতাশা, মানসিক লক্ষণে হতাশা, মানসিক পরিশ্রমের পর দুর্বলতা, আর একটা হচ্ছে নিদ্রাহীনতা, ইনসোমিয়া, এই সমস্ত ক্ষেত্রে আমরা বায়োকেমিকের যে ওষুধ ক্যালিফস, সেই ওষুধটা দিতে পারি আমরা। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই সেলুলার ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের যে সমস্ত যে অঙ্গগুলোর কথা আমরা বলছি, সেই সমস্ত অঙ্গে আমাদের সেলের যে ডিস্টারবেন্স যেটা হয়, সেই সেলের ডিস্টারবেন্স হওয়ার জন্য আমরা এখানে সেলুলার ডিসঅর্ডার থাকার ফলে আমরা সেই সমস্ত বায়োকেমিক সল্টগুলো দিয়ে তার ঘাটতিটা পূরণ করতে পারি। ঘাটতি পূরণ হলে আমাদের রোগটা আরোগ্য হয়। ক্যালিসাল্ট বলে একটা ওষুধ আছে আমাদের সল্ট, সেই সল্টের মধ্যে ক্যালিসাল্ট কখন কোথায় আমরা ব্যবহার করব? ক্যালিসাল্ট আমাদের স্কিনে যদি কোনো রোগ হয়, ব্রঙ্কাইটিস বা পেটে গ্যাস, এই সমস্ত যে থাকে, কোষে অক্সিজেন পরিবহন করার জন্য আমরা ক্যালিসাল্ট ব্যবহার করতে পারি। এইটা হচ্ছে আমরা যে কোনো রোগের তৃতীয় ধাপে ব্যবহার করতে পারি। নেক্সট যেটা হচ্ছে আমাদের একটা মেডিসিন, যেটা হচ্ছে ম্যাগনেসিয়া ফসফরিকাম, যাকে ম্যাগফস বলি। তাহলে এই ম্যাগফস হচ্ছে, এটাকে আমরা পেন কিলার হিসাবে, বায়োকেমিকে আমরা পেন কিলার হিসাবে ব্যবহার করে থাকি। এর লক্ষণটা কি? এর লক্ষণটা হচ্ছে তার স্পাজম হয়, স্নায়ুজনিত ব্যথা হয়, মাইগ্রেন হয়, মাথার যন্ত্রণা হয়, খিঁচুনি হয়, আর হচ্ছে পেট ব্যথা হয়, মাসিকের ব্যথা হয়, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, পেশির খিঁচুনি ও টান ভাব থাকে, মাথা ব্যথা, তীব্র স্নায়বিক যন্ত্রণা থাকে। এই সমস্ত লক্ষণে আমরা মনে করি যে তার এই সমস্ত টিস্যুগুলোতে কিছু সেলের ঘাটতি হয়েছে, মানে কিছু সল্টের ঘাটতি হয়েছে। সেই ঘাটতি আমরা বাইরে থেকে পূরণ করে দিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারি। নেক্সট যে সল্টটা হচ্ছে নেট্টামিউরিকাম। নেট্টামিউরিকাম বা নেট্টামিউল। নেট্টামিউল শরীরে জলে আরেকটা বলেন, পেইনকিলার হিসেবে যেটা হ্যাঁ, রিপিট করুন কি বলতে চাইছেন, আবার রিপিট করুন। যে ওষুধটা আমরা ব্যবহার করি, হ্যাঁ স্যার, পেইনকিলার হিসেবে যে মেডিসিনের নাম বললেন, এটা একটু আরেকটু বলবেন স্যার? এখন পেনকিলার হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ম্যাগফস বা ম্যাগনেসিয়াম ফসফরিকাম। এটা কি কি লক্ষণ আমরা দেখি সেখানে? ঘাটতির, এই লবণের ঘাটতির ফলে কি কি রোগগুলো হয়? স্পাজম হয়, খিঁচুনি হয়, স্নায়ুজনিত ব্যথা হয়, পেটে গ্যাস হয়, পেট ফাঁপ ধরে, পেট ব্যথা হয়, আর মেয়েদের একটা রোগ হয় মাসিকের সময়, যন্ত্রণা হয়, যাকে আমরা বলি ডিসমেনোরিয়া বা বাংলায় যাকে বাধক ব্যথা বলে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাগফস স্পেসিফিক ওষুধ হিসাবেও আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ পেশির খিঁচুনি ও টান ভাব থাকে, মাথা ব্যথা থাকে, আর তীব্র স্নায়বিক যন্ত্রণা থাকে। এটা স্নায়বিক রোগের ক্ষেত্রে ম্যাগফস একটি ভালো ওষুধ। নেক্সট হচ্ছে নেট্টামিউরিকাম। নেট্টামিউরিকাম হচ্ছে শরীরে জলের ভারসাম্য রক্ষা করে।
নেট্টাম ইউরিকাম জলের ভারসাম্য রক্ষা করে। তারপরে হচ্ছে শরীরে অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে। আর ঠোঁট ফাটা, চোখে জল পড়া এই সমস্ত থাকে। আর মানসিক আঘাতজনিত বিষণ্ণতা থাকে। মেন্টাল সিমটমসের উপরে এর একটা বিশাল প্রভাব রয়ে গেছে, সেই সমস্ত সমস্যা হয়। নেক্সট যেটা হচ্ছে নেট্টাম ফস। নেট্টাম ফস হচ্ছে অ্যাসিডের ভারসাম্য রক্ষা করে, পেটে গ্যাস বন্ধ করে, অ্যাসিডিটি বন্ধ করে, ইউরিক অ্যাসিডজনিত কোনো বাত ব্যথা যদি থাকে, আর কিডনির যদি কোনো সমস্যা থাকে, আর হচ্ছে দুধ হজমের সমস্যা যদি থাকে, সেখানে আমরা নেট্টাম ফসফরিকাম দিতে পারি। নেট্টাম সাল্ফ। নেট্টাম সাল্ফ হচ্ছে লিভারে একটা স্পেসিফিক ওষুধ এবং পিত্তাশয়ের ভারসাম্য রক্ষা করে, শরীরে জমা বিষাক্ত পদার্থ দূর করে, সর্দি কাশি এবং আর্দ্রতা বাড়লে সমস্যা বাড়ে, অ্যালার্জি হাঁপানির ক্ষেত্রে নেট্টাম সাল্ফ খুব কার্যকরী মেডিসিন। সাইলেসিয়া কোষ থেকে বিষাক্ত পদার্থ বের করে, পুষ বের করতে সাহায্য করে, ঘন ঘন ফোড়া হওয়া থেকে দূর করে, চুল নখ দুর্বল হলে তাকে রক্ষা করে, প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অর্থাৎ রোগ প্রতিরোধ করা ক্ষমতা বাড়ায়। আমরা এই সমস্ত সল্টগুলো নিয়ে আলোচনা করলাম। যে সল্টগুলো হচ্ছে বেসটা হচ্ছে সেলুলার প্যাথোলজির উপরে দাঁড়িয়ে। সুতরাং বায়োকেমিক আয়ত্ত করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেলুলার প্যাথোলজি সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা দরকার। একটা কথা বলছি, বলবো? আমাদের তো একটা নিয়ম আছে যে আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব থাকে, সেই প্রশ্নোত্তর পর্বে আপনি যা প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো উত্তর দেব। এবার আমরা কনক্লুশনে আসা যাক যে কিছু মেডিসিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম। এটা হচ্ছে আমাদের দেহের যে ইলাস্টিক পাওয়ার যদি কমে যায় কোনো জায়গায়, সেই ইলাস্টিক পাওয়ারের কমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকামটা দিতে পারি। আমরা জানি যে কতগুলো টিউমার আছে, যে টিউমারগুলো অ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া কোনো পথ নেই, এবং সেই টিউমারটা যদি খুব হার্ডি নটি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোরিকামটা দিতে পারি। হার্নিয়ার ক্ষেত্রে কি হয়? হার্নিয়াটা হয় কেন? হার্নিয়াটা হয় যে আমাদের যেখানটায় মানে মাসেলের ইলাস্টিক পাওয়ারটা কমে গেছে, সেখানে দুর্বল হয়ে যাওয়ার ফলে হার্নিয়াটা হয়। তাহলে ইলাস্টিক পাওয়ারকে পুনরুদ্ধার করতে গেলে আমাদের কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকাম দিয়ে আমরা কিন্তু সেই ইলাস্টিক পাওয়ারটাকে মানে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি, ফলে হার্নিয়া দূর হয়। আমরা জানি ক্যালকেরিয়া ফসফরিকাম বা ক্যালকেরিয়া ফস হাড় গঠনে সাহায্য করে, আর দেহের যে বৃদ্ধি গ্রোথ, সেই গ্রোথটাকে বৃদ্ধি করে। ক্যালকেরিয়া সালফ হচ্ছে পুষ নির্গত বা ক্ষত নিরাময় করে। ফেরাম ফসফরিকাম হচ্ছে প্রদাহের প্রথম অবস্থায়, এটা প্রথম ধাপে ব্যবহার করা হয়। ক্যালিমিউর হচ্ছে সাদা নিঃসরণ বা টনসিল, এবং সেই সঙ্গে আমরা জিভে যদি আমরা কোনো সাদা প্রলেপ পাই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্যালিমিউর আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা মোটামুটি যে বায়োকেমিক নিয়ে যে আলোচনাটা, আপনারা বায়োকেমিক ক্লাস বিপাশা ম্যাডামের কাছে পড়েছেন, ক্লাস করেছেন, উনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে বলেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন। কিন্তু উনি যেটা করেন সেটা হচ্ছে মেটেরিয়াল আমেরিকার দৃষ্টিতে
কিন্তু আমাদের শুধু মেটেরিয়াল মেডিকেল দৃষ্টিতে কিন্তু বায়োকেমিক স্টাডি করলে হবে না। আমাদের বায়োকেমিক দৃষ্টিতে মেটেরিয়াল মেডিকেল স্টাডি করলে আমরা কিন্তু ভাষা জানবো। সুতরাং আমাদের কিন্তু বেস যেটা হচ্ছে, সেই বেসটা হচ্ছে সেলুলার প্যাথোলজি। এই সেলুলার প্যাথোলজি নিয়ে আমাদের বুঝতে হবে, এবং সেলুলার প্যাথোলজির দৃষ্টিতে কিন্তু আমাদের বায়োকেমিকটা আয়ত্ত করতে হবে। সেই জন্য বায়োকেমিকের সঙ্গে সেলুলার প্যাথোলজির একটা সম্পর্ক রয়েছে। আর আমাদের একটা সুবিধা হয়ে গেল আজকে, যে বায়োকেমিক ক্লাসের সঙ্গে আমরা আজকে সেকেন্ড ইয়ারের যে প্যাথোলজিটা ছিল, সেখানেও আমাদের সেলুলার প্যাথোলজি নিয়ে কয়েকদিন যাবৎ আলোচনা হয়। তাহলে আমরা সেলুলার প্যাথোলজির সঙ্গে বায়োকেমিকের যে সেলগত যে পরিবর্তন বা ডিসঅর্ডার যেটা দেখা যায়, সেটার আলোচনা করা আমরা একটা সুযোগ পেয়ে গেলাম। আপনারা বায়োকেমিক যখন পড়বেন, মেটেরিয়াল মেডিকেল তো অবশ্যই পড়তে হবে, মেটেরিয়াল মেডিকেল সাথে কিন্তু সেলুলার দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনাদের বায়োকেমিকটা আয়ত্ত করতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন করতে চাইছেন কে? আপনারা প্রশ্ন করুন, আমরা উত্তর দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি আমাদের বায়োকেমিকে এই যে 12 সল্টের মধ্যে অ্যাপেন্ডিসাইটের কোনো ট্রিটমেন্ট আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনার বায়োকেমি এমন একটা চিকিৎসা পদ্ধতি, অনেকে ভাবছে, অনেকের ধারণা আছে যে বায়োকেমিকে বোধহয় সব রোগের চিকিৎসা হয় না। বায়োকেমি হোমিওপ্যাথিতে যেমন সব রোগের চিকিৎসা হয়, তেমনি বায়োকেমিকে ক্যান্সার থেকে আরম্ভ করে যত রকম রোগ আছে সব রোগের চিকিৎসা আছে। কিন্তু আপনার দৃষ্টিকোণটা রাখতে হবে সেলুলার প্যাথোলজির উপরে। অর্থাৎ আপনার আমাদের রোগের ভিত্তি মানে অরিজিনটা কোথায়? আমাদের রোগের অরিজিনটা হচ্ছে ওই সেল। তা সেল হচ্ছে আমাদের রোগের মূল মানে অরিজিনটা। সেই অরিজিন কোন সেলে কোন জায়গায় কি ডিসঅর্ডার হয়েছে, এই ডিসঅর্ডার সম্বন্ধে যদি আপনি জানতে পারেন, তাহলে সর্দি কাশি জ্বর থেকে আরম্ভ করে ক্যান্সার পর্যন্ত সমস্ত কিছু রোগের চিকিৎসা হবে বায়োকেমিকে, অবশ্যই হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেলের কোন জায়গাটা আপনার ঘাটতি হয়েছে, কোন টিস্যুতে আপনার ঘাটতিটা হয়েছে, সেটা আপনাকে আয়ত্ত করতে হবে। যেটা আমি বারবার একটা বলার চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, যে আমাদের বায়োকেমিক চিকিৎসা করতে গেলে কিন্তু মাইক্রোস্কোপের একটা খুব দরকার। এই মাইক্রোস্কোপ থেকে আমরা কিন্তু অ্যানালিসিস করে বলতে পারবো যে কোন টিস্যুতে কোন সেলের কি কোন লবণের ঘাটতিটা হয়েছে। আপনারা জানেন যে আমাদের একটা জটিল রোগের একটা চিকিৎসা ডায়াগনোসিস করা হয় কিভাবে, যে রোগটার নাম হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের ডায়াগনোসিস করা হয় বায়োপসি টেস্ট করে। বায়োপসিটা আর কিছুই না, বায়োপসি হিস্টোপ্যাথোলজির মাধ্যমে বায়োপসিটা করা হয়। অর্থাৎ সেখানে সেলের যে গঠনগত যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনগুলো অ্যানালিসিস করা হয়। তাহলে আমরা যখন বায়োকেমিক সল্টের ঘাটতি কোথায়, কোন সেলে যে কোথায় ঘাটতি হচ্ছে, সেটা জানতে গেলে, ডায়াগনোসিস করতে গেলে আমাদের কি দরকার, আমাদের কিন্তু হিস্টোপ্যাথোলজি এবং সেলুলার প্যাথোলজি, এগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের দেহের কোন লবণের ঘাটতিগুলো হয়েছে। এইটা যখনই জানতে পারবো, তখনই কিন্তু আমরা ওই অ্যালোপ্যাথির মধ্যে স্পেসিফিক ওষুধ দিয়ে কিন্তু সেই রোগটা নিরাময় করতে পারবো। আর আমরা যখন এগুলো পরীক্ষাগুলো যখন করতে পারবো না বা করতে সম্ভব হবে না, তখন আমাদের ওই সিমটমসের উপরে বেস করেই ওষুধ দিতে হবে। অর্থাৎ সিমটমসের মধ্যে আপনি জানতে পারবেন কোন লবণের ঘাটতি রয়েছে। তা সেখানেও কিন্তু অনেকটা আমাদের হোমিওপ্যাথি পদ্ধতির মতো, মানে অ্যাজ পার সিমটমস, টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমাদের বায়োকেমিক ওষুধগুলো মানে সিলেক্ট করতে হবে। আর যখন আমরা এটা পারবো, অর্থাৎ অ্যানালিসিস করতে পারবো
যে কোন সল্টের ঘাটতি আছে, তখন কিন্তু আমরা স্পেসিফিকভাবে কিন্তু বায়োকেমিক ওষুধগুলো দিতে পারবো। আচ্ছা, সবুজবাবু বলেন, সবুজ বরণ। হুম। ওই প্রথম যেটা মানে বলেছিলেন যে নামটা ক্যালকেরিয়া ফসফরিকা, ওর লক্ষণগুলো, প্রথম ওর ক্যালকেরিয়া ফসফোরিকাম বলিনি, প্রথম বলেছিলাম ক্যালকেরিয়া ফ্লোরিকাম বলেছিলাম। ফ্লোরিকাম, হ্যাঁ। আচ্ছা, ওইটার ইলাস্টিসিটিটা নষ্ট হয়, তাই না? হ্যাঁ, ইলাস্টিক পাওয়ারটা কমে যায় যে সমস্ত আচ্ছা, সেটা মানে কি, যে সেটা এমন হতে পারে কি যে প্রস্রাবের বেগ ধরে রাখার ক্ষমতাটা কমে যায় এরকম? ইলাস্টিক পাওয়ার কমে যাওয়া মানে একই হচ্ছে। ইলাস্টিক পাওয়ার আচ্ছা। অর্থাৎ সোজা কথা ঢিলে ঢালা হয়ে যায়, মেয়েদের জরায়ু বেরিয়ে যায়। আমরা আমরা একটা রোগের কথা জানি যে প্রলাপস অফ দ্য ইউটেরাস। দ্য প্রলাপস অফ দ্য ইউটেরাসটা কেন হয়? অর্থাৎ সেখানকার যে টিস্যুগুলো, সেখানকার যে সেলগুলো, তার মধ্যে ইলাস্টিসিটি পাওয়ারটা কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে জরায়ু তো বেরিয়ে যাওয়ার কথা না, যদিও তার কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু কারণ থাকে, মানে রিপিটেড চাইল্ড বার্থ, ঘন ঘন বাচ্চা হওয়া, আমেষা, তারপরে কুণ্ঠনযুক্ত আমেষা, তারপরে অন্যান্য রোগের কারণ থাকতে পারে, কিন্তু সেটা যে কারণে হোক না কেন তার ইলাস্টিক পাওয়ারটা কমে যাচ্ছে। তাহলে এই যে জরায়ুটা, আপনারা অ্যানাটমি পড়তে গিয়ে এখনো শুরু হয়নি, অ্যানাটমি সে ক্লাসটা শুরু হয়নি, যে মেয়েদের যে জরায়ুটা কিভাবে থাকে। ওটাতে হ্যাঙ্গিং অবস্থা থাকে, একটা কলসির মতো, কলসিটাকে উল্টে দিলে যেরকম হয় জরায়ুটা, সেরকম একটা কলসির মতো, উল্টো কলসির মতো তলপেটে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কিছু টেন্ডনের মাধ্যমে ঝুলন্ত অবস্থা থাকে। তাই এই ঝুলন্ত অবস্থা থাকার ফলে কি হয়, তার তো ওটা থেকে যায়, কিন্তু কোনো কোনো মেয়েদের দেখা যায় জরায়ু বেরিয়ে যাচ্ছে। জরায়ুটা বেরিয়ে যায়, তার ব্যাকগ্রাউন্ডের কারণটা কি? রিপিটেড চাইল্ড বার্থ, বাচ্চা যখন ঘন ঘন যদি বাচ্চা হয়, তাহলে ওই জরায়ু টেন্ডনের উপরে চাপ পড়ে, চাপ পড়ার ফলে সেটা ইলাস্টিক পাওয়ারটা কমে যায়, ফলে ওটা বেরিয়ে যায়। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে, অনেকে রিপিটেডে অ্যাবর্শন করে। অ্যাবর্শনটা তো জোর করে মানে ইয়ে করা, বাচ্চা নষ্ট করা। তো সেক্ষেত্রে যে সমস্ত পদ্ধতিতে করা হয়, সেই পদ্ধতিতে জরায়ুটাকে টেনে বের করে সামনে এনে তারপরে ডিএনসি করা হয়। ডিএনসিটা মানে হচ্ছে ডাইলুটেড অ্যান্ড কিউরেট। এই ডাইলুটেড আর কিউরেট যখন করা হয়, তখন কিন্তু জরায়ুটাকে মানে বলপূর্বক টেনে বাইরে এনে সেখান থেকে বিভিন্ন ডাইলুটেড দিয়ে ডাইলুট করা হয়। তা সেখানে কিন্তু একটা প্রেশার পড়ে, এই বারবার রিপিটেড জরায়ুর উপরে আঘাতের ফলে সেখানে কিন্তু তার কিন্তু ইলেকট্রিক পাওয়ারটা কমে যায়। আর এছাড়াও কিন্তু ওই যে হার্নিয়া বললাম, হার্নিয়াতেও কিন্তু একই কারণ। ইলাস্টিক আমাদের যে মানে অ্যাবডোমেনের যে ইয়েগুলো থাকে, মাসেলগুলো, সেগুলো আস্তে আস্তে ঢেলা হয়ে যায়, তার ফলে কিন্তু হার্নিয়াটা হয়। তা এই সমস্ত কারণে ইলাস্টিক পাওয়ারটা যেখানে কমে যায়, সেই কমে যাওয়াটাকে রিপেয়ার করার জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করব, যে লবণটা ব্যবহার করব, যে খনিজ লবণ বা ধাতব লবণ যেটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম। এটা কি গর্ভবতী মহিলা মানে প্রেগনেন্ট মহিলারাও মানে এই মানে 12 সল্ট ইউজ করতে পারে গর্ভাবস্থায়? হ্যাঁ হ্যাঁ, তো এই গর্ভবতী মহিলা মানে প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে কি এই 12 সল্ট তাদেরকে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়, দেওয়া যায়, অসুবিধা নেই। মানে এটা মোস্ট একটা কথা বলিনি, সেটা হচ্ছে বায়োকেমিক সল্টটা হচ্ছে, আমরা যদি বলি এটা হচ্ছে খাদ্য, খাবার যদি বলি, তাতেও কিন্তু অসুবিধা কিছু নেই। এটা কিন্তু হোমিওপ্যাথির মতো মানে ডিপ অ্যাক্টিং নয় কিন্তু। হ্যাঁ, সুতরাং আমরা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কিন্তু বায়োকেমিক ওষুধ দিতে পারি, বাচ্চাদের দিতে পারি। তারপরে আরেকটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা হোমিওপ্যাথি কিন্তু মানে একটার বেশি দুটো ওষুধ দিলে কিন্তু সেটা দোষের হয়, কিন্তু বায়োকেমিকের ক্ষেত্রে কিন্তু সেই দোষটা নেই। আপনি কম্বিনেশন ওষুধ দিতে পারেন, অর্থাৎ একসঙ্গে একাধিক ওষুধ আপনি
প্রয়োগ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ডোজটা কি হবে? বায়োকেমিকে তার কোনো স্পেসিফিক ওষুধ নেই? হ্যাঁ, বুঝতে পারলাম না কথাগুলো। স্যার একটু আরেকটুখানি আমি প্রশ্ন করছি আরেকটা। হোমিওপ্যাথি যেমন কোনো একসঙ্গে দুজন বললে তো কারো কথা শোনা যাবে না, একজন একজন করে বলুন। বোধহয় কে বলছেন আপনি? হ্যাঁ বলছি স্যার, বলছি হোমিওপ্যাথি যেমন কোনো স্পেসিফিক ওষুধ নেই, বায়োকেমিকে তা ওরকম নেই তো নাকি? কারো কোনো স্পেসিফিক ওষুধ নেই, হোমিওপ্যাথিতে তো নেই। বায়োকেমিকের কোনো স্পেসিফিক ওষুধ নেই, কিন্তু বায়োকেমিকের স্পেসিফিক হবে কখন? বায়োকেমিকের স্পেসিফিক হবে যদি আপনি সেলুলার প্যাথোলজির অ্যানালিসিস করে স্পেসিফিক কোনো সল্টের অভাব বের করতে পারেন, তাহলে আপনি স্পেসিফিক ওষুধ দিতে পারেন। আমার কথাটা ক্লিয়ার হলো? যদি আপনি সেলুলার প্যাথোলজির অ্যানালিসিস করে কোন লবণের ঘাটতি হচ্ছে সেটা যদি আপনি বায়োপসি করে বা ওই মাইক্রোস্কোপে অ্যানালিসিস করে যদি বের করতে পারেন যে কোন লবণের ঘাটতি হয়েছে, তাহলে সেই লবণের স্পেসিফিক সেই লবণটা দিতে পারেন, অসুবিধা কিছু আচ্ছা নেই। স্যার। আর ডোজটা কি হতে পারে? ডোজের ব্যাপারটা তো আপনাকে এইগুলো ডোজগুলো সম্বন্ধে ধারণা নিতে গেলে অর্গাননটা ভালো করে রপ্ত করতে হবে। গতকালকেও ডোজ নিয়ে অনেকে আলোচনা করেছেন। ডোজ তো ওইভাবে হয় না, ডোজটা হবে আপনার বিভিন্ন থিওরি আছে, আর সেই থিওরিগুলি জানতে গেলে ভালো করে অর্গানন দখলে আনতে হবে। হ্যাঁ, আচ্ছা কিছু পদ্ধতি স্যার, আছে। হ্যাঁ বলুন। বলছি বায়োকেমিকের ক্ষেত্রে মানে পুজ হলে বা ইনফেকশন হলে কি ধরনের সল্ট ব্যবহার করব? সে তো আমি আলোচনার মধ্যে বললাম তো। আরেকবার বলুন। সাইলেসিয়া হতে পারে, ক্যালকুলেট সালফ হতে, আচ্ছা অত দরকার নেই। আমি যে আলোচনাটা করলাম টোটাল কালকে পিডিএফ করে আমি ভিডিও তো পাঠাবই, আর ইয়েটা ওই পিডিএফ করে আমি লেখাটা বাংলায় লেখা আমি পাঠিয়ে দিচ্ছি। আজকে আর হবে ওকে না। স্যার। হ্যাঁ, কালকে আমি ওকে স্যার। বাংলার লেখাটা পিডিএফ করে কালকে বাংলার লেখাটাও পাঠিয়ে দেবো, আর ওকে হচ্ছে স্যার। ভিডিওটা পাঠিয়ে দেবো। আরেকটা কথা বারবার বলছি যে আপনারা ক্লাসের শেষে যখন সময় পাবেন ভিডিওগুলো আপনারা একটু রিপ্লে করবেন। হ্যাঁ, তা যেখানে অসুবিধা হবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে লাস্ট যেটা আমি বলছি যে দুটো দৃষ্টিভঙ্গি আলাদা রাখতে হবে। একটা হচ্ছে হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিতে যেটা হচ্ছে টোটালিটি অফ সিমটমসের বেসিসে মাথায় রাখতে হবে ভাইটাল ফোর্স, তারপরে মাথায় রাখতে হবে মায়াজম। এই সমস্যাগুলো মাথায় রেখে হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন করতে হবে। আর বায়োকেমিকে যেমন মেটেরিয়াল মেডিকেল বেসিসে তো অবশ্যই পড়বেন, সেই সঙ্গে সেলুলার প্যাথোলজির উপরে ওটা মাথায় রাখতে হবে। সেল কোন টিস্যুতে ঘাটতিটা হচ্ছে, কোন অর্গানে ঘাটতি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ বায়োকেমি আয়ত্ত করতে গেলে ওর বেসটা হচ্ছে সেলুলার প্যাথোলজি, যেটা নাকি আমি বারবার বলছি বায়োকেমি কোনো কলেজে সেলুলার প্যাথোলজি পড়ানো হয় না। একমাত্র আমরাই, যেহেতু বায়োকেমিকটাকে ভালো করে রপ্ত করতে হবে, সেজন্য আমরাই একমাত্র সেলুলার প্যাথোলজি নিয়ে আলোচনাটা করি। আর এছাড়া যে সমস্ত বায়োকেমিক কলেজগুলো আছে পশ্চিমবঙ্গে, তারা সবাই কিন্তু এই যে 4টে উইংসের মধ্যে একটা উইংস নিয়ে আলোচনা করে, বাকি 3টে উইংস সম্বন্ধে তারা তাদের সম্যক ধারণাটাই নেই। তারা যার ফলে তারা অন্য উইংস নিয়ে কোনো আলোচনাটা করে না। কিন্তু বায়োকেমিক যদি রপ্ত করতে হয় আপনাকে অবশ্যই নজর দিতে হবে সেলুলার প্যাথোলজির উপরে। সেলুলার প্যাথোলজি মানে আলোকে যদি আপনি পড়াশোনা করতে পারেন তাহলে বায়োকেমিক কিন্তু রপ্ত করতে খুব অসুবিধা হবে না। আর অনেকের যে ধারণা আছে যে বায়োকেমিক বোধহয় খুব শর্ট অ্যাক্টিং রেমেডি, বায়োকেমিক বোধহয় অ্যাকুইট ডিজিজ ছাড়া ডিজিজ মানে চিকিৎসা করা যায় না, তা নয়। বায়োকেমিকের ক্যান্সার পর্যন্ত চিকিৎসা করা যায়। আমরা বায়োকেমিকের যে ইতিহাসগুলো পেয়েছি তাতে করে বহু ক্যান্সার রোগী বায়োকেমিকে ভালো হয়েছে।
তার কারণটা হচ্ছে বায়োকেমিক চিকিৎসাতে কেন ক্যান্সার ভালো হচ্ছে, যে ক্যান্সারটা আর কিছু নয়, ওই সেল ডিভিশনের ডিস্টারবেন্স নিয়েই তো ক্যান্সার রোগগুলো স্টাডি করে। ওরা যেগুলো বায়োপসি টাইপসি করে সেগুলো কিন্তু ওই হিস্টোপ্যাথোলজির উপরে বেস করে কিন্তু তারা বায়োপসিটা করে। তাই বায়োপসির ক্ষেত্রে কিন্তু সেলুলার প্যাথোলজি এবং হিস্টোপ্যাথোলজির উপরে বেস করে ওটা করা হয়। আর বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটাও কিন্তু হিস্টোপ্যাথোলজি আর সেলুলার প্যাথোলজি আলোকেই কিন্তু বায়োকেমিকের চিকিৎসাটা করা হয়। এই যদি বায়োকেমিকে এই হিস্টোপ্যাথোলজি বা সেলুলার প্যাথোলজির আলোকে যদি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো স্টাডি করতে পারেন, তাহলে ক্যান্সার রোগ নিরাময় করা কিন্তু খুব কঠিন কাজ কিছু না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার বলছি হোমিওপ্যাথিকে বলুন বা বায়োকেমিকে এমন কোনো ওষুধ কি আছে যেটা ধরুন মানে প্রেগনেন্ট মহিলা বা এই রোগটা হলে এই ওষুধটা ব্যবহার করা যাবে না, সেটা আমরা কিভাবে স্যার বুঝবো? ওটা তো আপনি মেডিকেলসে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে আপনাকে, যেখানে বলা হয়েছে প্রেগনেন্ট লেডিরা এই ওষুধটা ব্যবহার করা যায় না। যেমন আমি যে একটা নাম বলছি, আর্গট জাতীয় যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো প্রেগনেন্ট লেডিদের ব্যবহার করা যাবে না। আচ্ছা, পালসেটিলা বা যেখানে মেনস্ট্রুয়াল ডিসচার্জ যেখানে হয়, হ্যাঁ, সেই সমস্ত ওষুধগুলো ব্যবহার করা যাবে না। সেখানে সুনির্দিষ্টভাবে কিন্তু আমেরিকাতে উল্লেখ করা আছে, একদম পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এই মেডিসিনগুলো আপনার প্রেগনেন্ট লেডিদের ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? যেগুলোতে সোজা বাংলা কথা আপনি নিজেও ওটা করতে হবে না, নিজেও বুঝতে পারবেন। যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিনে অ্যাবর্শন হওয়ার প্রবণতা আছে, সেই সমস্ত মেডিসিন কখনোই প্রেগনেন্ট লেডিদের ব্যবহার করা যাবে না, দেওয়া যাবে না, একদম পরিষ্কার। তো সেখানে আপনাকে ওই মেডিকে ভালো করে আয়ত্ত করতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা আগে বলি, ওই নতুনরা যারা মাইক্রোফোনটা একটু খোলা রাখছে একটু বন্ধ করতে বলুন, নাহলে তো বোঝা যাবে না কথাগুলো না। হ্যাঁ কি অনেকে খোলা রেখে বলছি, নতুনরা যারা মাইক্রোফোন গুলো খোলা রেখেছে ওরা ওর জন্য কথাগুলো বোঝা যাচ্ছে না, ওই জন্য মাইক্রোফোনটা বন্ধ করতে বলছি। বললে তো এবার শুনছেন, আমি তো সবাইকে ওই তো অনেক যে প্রশ্ন করছে সেই খোলা রাখো, ওরা 2-3 জন খোলা রেখেছে দেখলাম। হ্যাঁ, এটা আমাকেই বন্ধ করতে হবে, আমি মানে খুঁজে হ্যাঁ পাচ্ছি না যে আচ্ছা, আমি যেটা জানতে চাইছি, এই যে আপনি বললেন না যে কোষের ডিসঅর্ডার হলে বা খনিজ লবণের অভাব হলে আমরা বায়োকেমিক ওষুধগুলো প্রয়োগ করে রোগ সারাতে পারি। তো এক্ষেত্রে কি মায়াজমের কোনো ভূমিকা আছে? আর যদি মায়াজমের ভূমিকা থাকে, যেটা আমি বলতে চাইছি যে জাইগোট ফরমেশন যখন হয় তখন তো আমরা সেই পৈতৃক সম্পত্তি হিসাবে বাবা মার পাশ থেকে তো আমরা জিনগুলো, খারাপ জিনগুলো নিয়ে আসছি। তো এই জিনগুলো যখন আমাদের রোগ শক্তি হিসেবে দেখা দেয় বা মাথা চাড়া দেয়, অর্থাৎ জীবনী শক্তি যখন আমাদের কম হয় বা দুর্বল হয়ে পড়ে, তখন তো দেখা দেয়। তো সেক্ষেত্রে কি বায়োকেমিক চিকিৎসায় রোগটা সারতে পারে, না অন্য কোনো পদ্ধতিতে আমি ওষুধটা প্রয়োগ করতে পারি? মানে বায়োকেমিকে ক্রনিক কেসের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, কিন্তু অ্যাকিউট কেসের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, আর যেটা হচ্ছে যেটা জিনগত ব্যাপার, সেটা হচ্ছে সম্ভব নয় এই জন্য যে আমাদের যে মেডিসিনটা, আমাদের বায়োকেমিক যে মেডিসিনটা কোন স্তরে কাজ করে। বায়োকেমিক মেডিসিনগুলো শুধু ঘাটতিটা পূরণ করে, কিন্তু এগুলো কিন্তু ওই জিনগতভাবে কোনো পরিবর্তন আনতে পারে না। সেটা একমাত্র হোমিওপ্যাথি খুব হায়ার পোটেন্সি ব্যবহার করলে সেগুলো পরিবর্তন হয়। বায়োকেমিক সেটা কিন্তু হবে না। সেটা বায়োকেমিকের সাথে আমরা ওটা দিতে পারি, তাই তো? মানে যে প্রশ্নটার কথা বললেন, যেটা বায়োকেমিকের সাথেও আমরা ওটা দিতে পারি। হ্যাঁ, বায়োকেমিকের সাথে দিতে পারি, কিন্তু যেহেতু ওই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো একেবারে মানসিক স্তর পর্যন্ত ওর কাজ করে, সেখানে কিন্তু জিনগত পরিবর্তনগুলো ঘটানো যায় হোমিওপ্যাথিতে।
কিন্তু বায়োকেমিকে কিন্তু জিনগত পরিবর্তনটা ঘটানো যাবে না, যেহেতু এটা রিকভার করে কিভাবে, রিকভার করে হচ্ছে ঘাটতিটা পূরণ করে। মানে উপশম দেওয়া যেতে পারে, সাময়িক উপশম, বা এটা কমানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আর কারো স্যার, কোনো এই প্রশ্ন? টপিকের বাইরে একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম হোমিওপ্যাথি মেডিসিন আমরা যখন নেই মানে গ্রহণ করি তখন নাকি মানে টক জাতীয় খাবার ইগনোর করতে হয়, ঠিক আছে? এটা কি মানে এটাও ঠিক নয়, আমি বলে দিচ্ছি। একটা বই আছে, একটা না অনেকগুলো বই আছে, ড্রাগ রিলেশনশিপ। এই বইটা যদি কারো না থাকে, আমরা প্রথম দিকে অনেকে পাঠিয়েছি, পিডিএফ করে পাঠিয়েছি, ড্রাগ রিলেশনশিপ। এই বইটা ফলো করবেন। সেখানে আমাদের যে সমস্ত খাবার অ্যানিমিক্যাল রিলেশন আছে, সেই সমস্ত খাবারগুলোই শুধু নিষিদ্ধ। আমি কি পরিষ্কার বোঝাতে পারলাম? আর একটু ক্লিয়ার করে বলি, যেমন থুজা বলে আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে। আমরা কোনো রুগীকে যদি থুজা দিই তাহলে তাকে কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ। কোনো রুগীকে যদি আমরা অ্যালিয়াম সেপা দিই তাহলে তার কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ। কোনো রুগীকে যদি আমরা ওই অ্যালিয়াম স্যাটাইভাম দিই তাহলে তার রসুন খাওয়া নিষেধ। কোনো রুগীকে যদি আমরা জিঞ্জিবার প্রয়োগ করি তাহলে তার আদা খাওয়া নিষেধ। এরকম ড্রাগ রিলেশনশিপটা আপনাকে মনে রাখতে হবে, এবং অনেক কিছু মেডিসিনের সঙ্গেই অনেক কিছু নিষেধ আছে। এই একদম কমন যে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, টক খাওয়া যাবে না, অমুক খাওয়া যাবে না, এগুলো কিন্তু সঠিক নয়। যেমন আমি একটা কথা জানি, সেটা হচ্ছে অনেকে বলে বিড়ি সিগারেট যারা খায় তাদের হোমিওপ্যাথি ওষুধ ধরে না। তা আমি 37 বছর একটা সরকারি মানে দাতব্য চিকিৎসালয়ে চাকরি করেছি। তা সেখানে যে এলাকাটা আমার ছিল সেখানে আদিবাসী এলাকা, এবং খুব কী বলবো গরিব কমিউনিটির মানুষ ওখানে থাকে, মাঠঘাটে চাষবাস করে। তার মধ্যে শতকরা 99 জনই হচ্ছে বিড়ি সিগারেট খায়। শুধু বিড়ি সিগারেট না, ওই হারিয়া, তারি, মদ এই সমস্ত ব্যাপক পরিমাণে খায়। তাহলে মদ, তারি, গাঁজা, ভাঙ, আফিম এগুলো খেলে হোমিওপ্যাথি ওষুধে কাজ করবে না, এই তত্ত্বে আমি বিশ্বাসী না। কারণ 37 বছর আমি সরকারি চাকরি করে হাজার হাজার রুগী দেখেছি। যারা আমাদের কাছে আসতো তারা সবাই তালি, মদ, গাঁজা, ভাঙ, আফিম সবই খেত। তাদের কাজ হতো। তাহলে মদ, গাঁজা, ভাঙ, আফিম খেলে যে ওষুধে কাজ হয় না, এই থিওরিটা আমি বিশ্বাস করি না। এই জন্য যে আমি 37 বছর, দীর্ঘ 37 বছর প্রচুর রুগী দেখেছি, তাদের কিন্তু ওষুধে কাজ হতো। আসল ব্যাপারটা হচ্ছে প্রপার সিলেকশন যদি হয় হোমিওপ্যাথি ওষুধ কাজ করবেই। হ্যাঁ, ওই ছেলেদের কাজ হবে না, মেয়েদের কাজ হবে, বাচ্চাদের কাজ হবে, এই যে থিওরি আছে। তারপরে আরেকটা বিষয় যেটা আছে, অনেকে মানে অনেক হোমিওপ্যাথি ডাক্তাররাও বলে যে হোমিওপ্যাথি ওষুধে খুব স্লো কাজ করে, মানে তাড়াতাড়ি কাজ হয় না, প্রম্পট কাজ হয় না। তাই সেই থিওরিটাও আমরা বিশ্বাস করি না, এই জন্য যে হোমিওপ্যাথিক ওষুধটা হচ্ছে ডাইনামিক স্টেজে কাজ করে। তা হোমিওপ্যাথিক ওষুধ ডাইনামিক স্টেজে যেহেতু কাজ করে, তাহলে তড়িৎ গতিতে তার কাজ ক্রিয়াটা হওয়ার কথা। বিজ্ঞানের দৃষ্টিতে কিন্তু যদি দেখতে হয় যে দ্রুত কাজ হওয়ার কথা। আমরা অর্গাননের প্রথম সূত্রে কি বলেছি, যে র্যাপিড জেন্টাল পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। র্যাপিড জেন্টাল পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। তাহলে সেখানে শব্দটা কি? র্যাপিড, দ্রুত কাজ করে। তাহলে র্যাপিড অর্গানন স্যামুয়েল হ্যানিম্যান নিজেই তো বলেছেন যে র্যাপিড, র্যাপিডের সঙ্গে একটা কি বলেছে, জেন্টাল, মৃদুভাবে। তাহলে র্যাপিড যখন হয় তাহলে হোমিওপ্যাথি ওষুধ দেরিতে কাজ করে, এই তত্ত্বতে বিশ্বাসী না।
এবার কথা হচ্ছে যে কোনগুলো দ্রুত কাজ করবে, কোনগুলো আস্তে কাজ করবে। একটা সিফিলিস রুগী যদি আসে, তাহলে কিন্তু আপনি তাকে বলতে পারবেন না যে 1 ঘন্টার মধ্যে তোমার সিফিলিস রোগ সারিয়ে দেবো। আবার যদি একটা কলেরা রুগী আসে কিংবা একটা হার্ট অ্যাটাকের রুগী আসে, আপনি কখনোই বলতে পারেন না যে সময় লাগবে 3 ঘন্টা কি 3 দিন কি 5 দিন 7 দিন সময় লাগবে, কারণ তাহলে সে রুগীটা তো মারা যাবে। তাহলে আমরা কোন রুগীকে দ্রুত সারবে আর কোন রুগীগুলো দেরিতে সারবে, অর্থাৎ যে মানে সোজা বাংলা কথা যেটা হচ্ছে, যে রোগটা যত তাড়াতাড়ি আসে সেই রোগটা তত তাড়াতাড়ি সারবে। অ্যাকুইট রোগগুলো দ্রুত সারবে, ক্রনিক রোগ দেরিতে সারবে, এই সোজা বাংলা কথা। তার মানে যে হোমিওপ্যাথি হলেই যে সময় লাগবে এটা ঠিক না, আবার হোমিওপ্যাথি হলেই যে তাড়াতাড়ি হবে এমন এটাও ঠিক না। তাহলে যে রোগটা যত দ্রুত আসবে সেই রোগটা তত দ্রুত সারবে, যে রোগটা যত দেরি করে আসবে, যেইটা মানে কয়েক জেনারেশন ধরে যে রোগটা হয় সেটা তো রাতারাতি সারবে না। আমরা অনেক রোগ সম্বন্ধে জানি যে জেনারেশন টু জেনারেশন পর্যন্ত বয়ে নিয়ে যায়, বিশেষ করে ভেনারেল ডিজিজগুলো, যেমন গনোরিয়া, সিফিলিস, এই সমস্ত রোগগুলো কিন্তু, টিউবারকুলোসিস, হ্যাঁ, ব্লাড সুগার, এই হাই প্রেশার, হাইপার টেনশন, এই সমস্ত রোগগুলো কিন্তু জেনারেশন টু জেনারেশন কিন্তু বহন করে নিয়ে যায়। আমরা তো জানি যে ক্রনিক মায়োজম কয়েক জেনারেশন পর্যন্ত তার অ্যাকশনগুলো চলে, তাহলে সেগুলো কিন্তু দ্রুত হবে না। দ্রুত হবে অ্যাকুইট রোগগুলো, যেগুলো কাম সাডেনলি গোস সাডেনলি, সেই সমস্ত রোগগুলো কিন্তু দ্রুত হবে। তা সেই জন্য যে ওই কিছু ভ্রান্ত ধারণা আমাদের আছে, এই ভ্রান্ত ধারণাটা দূর করতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো ডাক্তারবাবু বলে যে মাংস খাবে না, সব মাংস, কোন মাংস খেতে হবে না, এটা কি পরিষ্কার ঠিক? আপনার রিপিট করতে হবে সেলিম বাবু, কি আবার একটু রিপিট করবেন। ওই মাংস খেতে কিছু হ্যাঁ। ডাক্তার আছে শুধু মাংস খেতে মানা করে, মাংস খাবে না, এটা কি ঠিক ওটা বলে? কিছু ডাক্তারদের ম্যানিয়া থাকে, কিছু ডাক্তারদের ম্যানিয়া থাকে, ওর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই আর চিকিৎসা শাস্ত্রের কোনো সম্পর্ক নেই। তবে এটাও ঠিক যে আমাদের চিকিৎসা করতে গেলে কিছু তো খাদ্য অখাদ্য তো বিচার করতে হবে, যার জন্য আমরা কিছু মানে সবসময় কিন্তু আমরা রুগীদের বিভিন্ন রোগের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করি। তা সেগুলো হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে বিধি নিষেধগুলো ঠিক করতে হবে, সেটা ডাক্তারের অভিজ্ঞতা থেকে ঠিক করবে, কিন্তু স্পেসিফিকভাবে কিছু বলা যাবে না। অনেকের জন্য যে পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ, টক খাওয়া নিষেধ হোমিওপ্যাথি ওষুধ খেলে, হ্যাঁ, এগুলো ঠিক না। আমাদের তো ড্রাগ রিলেশনশিপের বই আছে, ড্রাগ রিলেশনশিপে তো পরিষ্কার বলা আছে কোন ওষুধ খাওয়ার পরে কোন ওষুধ খাওয়া যাবে না। যেটা উদাহরণ হিসেবে বললাম যে থুজা, যদি আমরা কোনো রোগীকে থুজা দিই তাহলে তাকে কিছুদিন পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ করবো, যদি অ্যালিয়ান সেবা দিই পেঁয়াজ খেতে নিষেধ করবো। সেরকম আমাদের ড্রাগ রিলেশনের মধ্যে যে ওষুধগুলোর সঙ্গে খাদ্য খাবারের কিছু অ্যানিমিক্যাল সম্পর্ক রয়েছে সেইগুলো আমরা নিষেধ করব। তার মানে ঘরে সবাই সব কিছু নিষেধ করবো তা তো নয়। স্যার বলুন। বলছি যে হোমিওপ্যাথি মেডিসিনের যেমন রোগ তৈরি করার ক্ষমতা থাকে, বায়োকেমিক মেডিসিনের কি ভূমিকা রয়েছে? না, বায়োকেমিক্যাল রোগ তৈরি করার ক্ষমতা নেই। হ্যাঁ, ওরা তো ওদের কাজ হচ্ছে ঘাটতি পূরণ করা। বায়োকেমিক্যাল কাজ হচ্ছে ঘাটতি পূরণ করা। আচ্ছা স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যালো, হ্যাঁ, একজন একজন করে বলুন। কে? দুলাল বাবু বলেন। বলছি আজকে ক্লাসটা ভালো লাগলো। স্টেশনের বিষয়টা আমি জানতাম না, একেবারেই জানলাম ব্যাপারটা। কোন বিষয়টা? ওই যে যেটা বললেন যে এলিয়ান সেপা যদি ওষুধ
হ্যাঁ ওগুলো দেওয়া আপনার হয়। আপনার বই আছে তো, ড্রাগ রিলেশন বই, ওগুলো পড়বেন। ড্রাগ ওটা আমি রিলেশন বই পড়িনি, আমার নেই, এর জন্য আমি জিজ্ঞাসা বাজারে পাওয়া যায়, কিনতে হবে। আর যদি আচ্ছা আচ্ছা বাজারে না কেনা থাকে, আপনি ওই ইন্টারনেটে ডাউনলোড করে নেবেন। আমরা তো অনেক বই ডাউনলোড করে নিই। ওই মোবাইলে ডাউনলোড করলে হয় কি, চোখটা তাড়াতাড়ি খারাপ হওয়ার ভয় থাকে। তাহলে ল্যাপটপ বা ডেস্কটপ নিতে হবে, আর কি করা যাবে। মোবাইলে ঠিক আছে। প্র্যাকটিক্যালি মোবাইলে খুব অসুবিধা হয়। আর যাদের চোখের ডিস্টার্ব হয়, আমাদের মতো যাদের বয়স বেশি হয়ে গেছে, তাদের মোবাইলে কষ্টই হয়। আমারও তো মোবাইলে ঘাঁটতে পারি না, ডেস্কটপ বা ল্যাপটপ ছাড়া আমার একটু অসুবিধাই হয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলছি হ্যালো অনেকে একজন করে বলুন, দুজন বলছেন, একজন না। হ্যাঁ একজন করে বলছি। বলছি অনেকে বলে যে কফি খেলে হোমিওপ্যাথি ওষুধের রিয়াকশন নষ্ট হয়ে যায়, এটা কি সত্যি? আমি এক কথাটা বারবার বলবো, আমি তো বললাম যে ড্রাগ রিলেশনশিপের বইয়ের মধ্যে কোনটার সঙ্গে কোনটা অ্যানিমিক্যাল রিলেশন আছে, যার সঙ্গে অ্যানিমিক্যাল রিলেশন আছে সেগুলো খাওয়া যাবে না। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। আমাদের ড্রাগ রিলেশন একটা বই আছে, ড্রাগ রিলেশনশিপ, ওষুধের সঙ্গে কোন ওষুধের কি কি সম্পর্ক, এই সম্পর্ক যার সঙ্গে যার শত্রু ভাবাপন্ন আছে সেই জিনিস খাওয়া যাবে না, যার সঙ্গে বন্ধু ভাবাপন্ন আছে সেগুলো খাওয়া যাবে। ওকে। আচ্ছা সুমিত বাবু বলেন, সুমিত গাঙ্গুলি, আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন। সুমিত গাঙ্গুলি বলুন। যে বায়োগুলো খাওয়ার নিয়মটা কিরকম আছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বাইকিং নিয়ে মানে বাচ্চা যদি হয় 1 গ্রেন, একটু মানে তরুণ যদি হয়, বাচ্চা হলে মানে বেবি যদি হয় 1 গ্রেন, চাইল্ড হলে 1 গ্রেন, মানে 1 গ্রেন মাপ। বাজারে গ্রেনের চামচ পাওয়া যায় কিনতে, সেটা হচ্ছে 1 গ্রেনের। বায়োকেমিকের কথাই তো বলছি। যদি বেবি হয় 1 গ্রেন, যদি চাইল্ড হয় 2 গ্রেন, অ্যাডাল্ট হলে 4 গ্রেন। বাজারে গ্রেনের চামচ পাওয়া যায় কিনতে, গ্রেনের মাপের। না এমনি তো স্যার ওই ট্যাবলেট মতো হয় তো, একটা ট্যাবলেট 1 গ্রেন, যেখানে সবসময় তো ট্যাবলেট ফর্মে পাওয়া যায় না, ব্যাস ফর্মে পাওয়া যায়। তাই ট্যাবলেট ফর্মে যখন পাওয়া যাবে, একটা ট্যাবলেট হচ্ছে 1 গ্রেন, দুটো ট্যাবলেট 2 গ্রেন, একটা ট্যাবলেট 4 গ্রেন। আচ্ছা খাওয়া যায় সেটা রোগ হিসাবে? হ্যাঁ আপনার ইয়েটা কথাগুলো কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ভালো বুঝতে পারছি না। আর মনে হয় অনেকেরই নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে। তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি, কারণ আর কন্টিনিউ করা যাবে না, বেশিক্ষণ একটানা চালালে কথাগুলো পরিষ্কার হয় না। তা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। গুড নাইট। হ্যাঁ গুড নাইট স্যার।